বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এইচএসসি স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আমি তোমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়ের অঙ্কের জন্য প্রাথমিক কিছু আলোচনা করব আজকে। এই চ্যাপ্টারের অঙ্ক বুঝতে গেলে কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে, কারণ বেসিক জিনিসগুলো যদি তোমরা না পারো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবা না। আর স্বাভাবিকভাবেই অঙ্ক করলেও তখন কিন্তু ওটা এলোমেলো করে ফেলবে, মানে একটার সাথে আরেকটা তখন একটা কনফিউশনের মধ্যে থাকবে, তাই না? তো যাই হোক, যে কোনো অঙ্কই তুমি শুরু করো, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই কিন্তু প্রথমে কিছু বেসিক জিনিস জানতে হয় অঙ্কের চ্যাপ্টার সম্পর্কে। তো এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি যে প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে সেই চ্যাপ্টার সম্পর্কে মূল কিছু ধারণা দিতে এবং ইম্পর্টেন্স জিনিসগুলোকে আমি ফোকাস করার চেষ্টা করি, এবং সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি তোমরা ঠিকভাবে মাথায় রাখতে পারো তাহলে কিন্তু সহজেই যে কোনো অঙ্ক করা যায় সংশ্লিষ্ট অধ্যায় থেকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু যেভাবে আমি ভিডিওর টপিক্সের মানে এই স্ক্রিপ্টগুলো যেভাবে তৈরি করি সেই জিনিসগুলো কিন্তু আমি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে তোমরা মনে করো আমি সরাসরি তোমাদের সামনে আছি এবং প্রাইভেটের মতো পড়াচ্ছি এবং ইন্ডিভিজুয়ালি পড়াচ্ছি। সেভাবেই কিন্তু আমি তৈরি করি। একটা কিন্তু হুবহু বইয়ের থেকে আমি কোনো কিছুই তুলি না, বইয়ের থেকে ইম্পর্টেন্স জিনিসগুলো নেই, এবং যেই জিনিসগুলা স্টুডেন্টরা জানতে চায় সেই জিনিসগুলাই আমি তৈরি করে তারপরে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকে আমি যেহেতু নতুন চ্যাপ্টার শুরু করছি অংশীদারি ব্যবসায়ের হিসাব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে কি কি পড়তে হবে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? একটু খেয়াল করো। আচ্ছা, অংশীদারি ব্যবসায়ের হিসাব এই অধ্যায়টা শুরু করার আগে কার অঙ্ক করব? অংশীদারি ব্যবসায়ের হিসাব, মানে অংশীদার যারা, তারা যে ব্যবসাটা করে সেই ব্যবসার হিসাবটা কিভাবে করে সেটাই জানবো, তাই না? এখন যদি আমরা না জানি যে অংশীদারি ব্যবসা কাকে বলে, তাহলে কি আমরা করতে পারবো? আমি জানি প্রায় স্টুডেন্টই মোটামুটি একটা আইডিয়া আছে, কিন্তু আমি 1932 সালের আইনের 4 ধারা অনুযায়ী যেই ব্যাখ্যাটা দেয়া আছে, সংজ্ঞাটা, সেটা আমি একটু বলে দিতে চাচ্ছি। দেখো, 1932 সালের আইনের 4 ধারা অনুযায়ী কি বলেছে? সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি ব্যবসায় বলে। বুঝছো? আমরা তো জানি যে অংশীদারি ব্যবসায় 1932 সালের আইন দ্বারা পরিচালিত হয়, তাই না? তো সেই ব্যাখ্যা অনুযায়ী কি বলেছে? সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা কি করে? নিজেদের মধ্যে বন্টন করে। সেই বন্টনের নিমিত্তে একটা চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে কি অংশীদারি ব্যবসা। আচ্ছা, যাই হোক, মোটামুটি বুঝতে পেরেছি, এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলবো না। তারপরে দেখো, অংশীদারি ব্যবসার হিসাব, আমরা যেহেতু অংশীদারি ব্যবসার হিসাবটা প্রস্তুত করব, তোমরা খেয়াল করবা অংশীদারি ব্যবসায়ের জন্য এই দুটাই কিন্তু আসলে বেসিক্যালি প্রস্তুত করতে হয়। একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এই দুটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখবা, তোমরা বইতে একটু পড়লেই দেখতে পারবা যে পদ্ধতি দুইটা আছে। একটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি, আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। আসলে বেসিক্যালি এই জিনিসটা কিন্তু সব পদ্ধতিতেই কমন। এই মূলধনটাকেই দুইভাবে যখন দেখাবো, একটা হচ্ছে মূলধন হিসাব আর একটা হচ্ছে চলতি হিসাব, সেটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি। আমি একটু পরেই ব্যাখ্যাটা দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখবা, সুস্পষ্টভাবে ধারণা পাবা, একটু মনোযোগ দাও। আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুতের আবার দুটি পদ্ধতি। আমরা তো জেনেছি কি অংশীদারি ব্যবসায়ী হিসাব করতে হলে আমাদেরকে কয়টা হিসাব রাখতে হবে? দুটা। একটা কি, এই যে দেখো,
অংশীদারি ব্যবসায় হিসাব প্রস্তুতের জন্য আমাদেরকে দুইটা হিসাব রাখতে হয়, একটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব, তাই না? এই সেকেন্ডটা মানে এই অংশীদারদের মূলধন হিসাব এটাকে আবার দুভাবে প্রস্তুত করা যায়, দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি। একটু খেয়াল করো, স্থিতিশীল বা স্থায়ী মূলধন পদ্ধতিতে মূলধনটা কিন্তু স্থির থাকবে। মূলধনটা কি থাকবে? স্থির থাকবে, ঠিক আছে? এইখানে শুধু আসবে কি প্রারম্ভিক মূলধনটা প্লাস অতিরিক্ত মূলধন, আর কিছুই আসবে না এটা, আর চলতি হিসাবে বাকিগুলো আসবে। আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে এই দুইটা মিলে যা যা আসে সব এখানে আসবে, এইটাই হচ্ছে এটার পার্থক্য, বুঝছো? কিন্তু লাভ লোকসান আবন্টন হিসাব দোনো সাইডেই তোমাকে কি করতে হবে। অঙ্ক যখন করব তখন কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবা। এই জিনিসটা মোটামুটি এখন মাথায় রাখো। ওকে, এরপরে আসো নেক্সট। দেখো আমি জিনিসটা আবার সুন্দরভাবে লিখে দিয়েছি। তাহলে স্থায়ী পদ্ধতি বা স্থিতিশীল পদ্ধতিতে কি হয়? লাভ লোকসান আবন্টন হিসাব এখানেও থাকে, পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতেও লাভ লোকসান আবন্টন হিসাব থাকে। আর এই মূলধনটাকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি স্থায়ী পদ্ধতিতে এটাতে মূলধনটা মূলধনের কাছে চলে যাবে আর বাকিগুলা চলতি হিসাবে চলে যাবে। আর এই দুইটার সমন্বয়ে এখানে পরিবর্তনশীল পদ্ধতিতে এই একটাই থাকে, মূলধন পরিবর্তন হয়ে যায়, মানে প্রারম্ভিক আর সমাপনী একই রকম থাকে না। এই জন্যই তো এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, তাই না? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। মোটামুটি বুঝতে পারলেও হবে, অঙ্ক যখন শুরু করব তখন কিন্তু ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো লাভ লোকসান আবন্টন হিসাব কিভাবে তৈরি করব। মানে এই জিনিসটা কি? আমরা লাভ লোকসান হিসাবের কথা শুনছি, আবন্টন হিসাব কি শুনেছি? না, অংশীদারি হিসেবে লাভ লোকসানকে বন্টন করে নেয়, অংশীদারদের মধ্যে ভাগ করে নেয় লাভ বা ক্ষতিটা, ঠিক আছে? এই জন্য এটাকে লাভ লোকসান হিসাব না বলে লাভ লোকসান আবন্টন হিসাব বলে। একটু দেখি কি লিখেছি, দেখো। যে হিসেবের মাধ্যমে নিট মুনাফা থেকে যাবতীয় মুনাফা জাতীয় খরচ বাদ দেওয়ার পর মুনাফার অবশিষ্টাংশ অংশীদারদের মধ্যে বন্টন করা হয় তাকে লাভ লোকসান আবন্টন হিসাব বলে। তাহলে আমরা নিট মুনাফা থেকে কি বাদ দিব? যাবতীয় মুনাফা জাতীয় খরচ ব্যয় বাদ দেওয়ার পর যেই মুনাফাটা আসে সেটা কি করব? অংশীদারদের মধ্যে বন্টন করে দিব। এজন্যই তো এটার নাম হচ্ছে কি লাভ লোকসান আবন্টন হিসাব। মানে লাভ হলে লাভের বন্টন হবে, ক্ষতি হলে ক্ষতির বন্টন হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো লাভ লোকসান আবন্টন হিসেবে কি কি আসবে। লাভ লোকসান আবন্টন হিসাবটা যে করব সেখানে কোন কোন খাতগুলো আসবে, একটা চার্ট দিয়েছি, একটা সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে কি কি কোন জিনিসগুলো এখানে আসে। ডেবিট দিকে কি আসবে, ক্রেডিট দিকে কি আসবে, এগুলো কিন্তু তোমরা অঙ্কের চার্টে পাবা, মানে ছকে পাবা, কিন্তু অনেক সময় ছক দেখে কিন্তু সহজে বোঝা যায় না। এখন যাতে তোমরা এক নজরেই বুঝতে পারো সেজন্য আমি একটা তৈরি করেছি তোমাদের বুঝার সাহায্যের জন্য, তোমরা যাতে সহজেই বুঝতে পারো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ডেবিট দিকে কি কি আসে? মূলধনের সুদ, তারপরে বেতন, ঋণের সুদ, কমিশন, বকেয়া বেতন, অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, তহবিলে স্থানান্তর এবং মুনাফার অংশ বন্টনযোগ্য। ঠিক আছে, এগুলা কিন্তু ক্ষেত্র বিশেষে কিছু মানে পরিবর্তনযোগ্য এবং নির্ণয়যোগ্য করতে হয়। মানে কিভাবে তুমি সেটা বের করবে সেটা তোমাকে যখন অঙ্ক করাবো তখন কিন্তু সহজেই বুঝিয়ে দিব যে কিভাবে মূলধনের সুদ নির্ণয় করতে হয়, ঋণের সুদ নির্ণয় করতে হয়। তারপরে যখন যেটাকে প্রশ্ন অনুসারে আর কি তুমি সেটা নির্ণয় করবা, প্রশ্নে যেভাবে চাইবে সেভাবে, সেটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো ইনশাল্লাহ। এরপর ক্রেডিট দিকে দেখো, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, অগ্রিম ব্যয়, ক্ষতির অংশ। ক্ষতির অংশ বলতে যদি এই সাইডটা ডেবিট সাইডটা বড় হয়, ক্রেডিট সাইড ছোট হয়, তখন ক্ষতি হবে। তখন কিন্তু ওই ক্ষতির অংশটা তোমাকে কি করতে হবে? অংশীদারদের নাম অনুসারে বন্টন করে দিতে হবে। আর যদি মুনাফার অংশ হয় তখন মুনাফাটা কিভাবে বের করব? মুনাফাটা ক্রেডিট সাইড বড় হবে, ডেবিট সাইড ছোট হবে, তখন আমরা অংশীদারদের নাম অনুসারে পার্সেন্টেজ অনুসারে ওটা
বন্টন করে দেবো। এটা প্রশ্নেই থাকে, প্রশ্ন যখন করব, প্রশ্নের সলিউশন যখন করব তখন সেটা বুঝিয়ে দিব। এখন এটা ভালোভাবে দেখে নাও যে মোটামুটি একটা আইডিয়া দিলাম যে কি কি আসে। ক্লিয়ার? ওকে, তারপরে নেক্সট দেখো। আচ্ছা, এরপরে দেখো তুমি কি মূলধন হিসেবে কি কি আসবে। এখানে মূলধন হিসেব বলতে আমি কিন্তু পরিবর্তনশীল মূলধন পদ্ধতি বলেছি, স্থির মূলধন পদ্ধতি না। স্থির মূলধনে তো স্থির থাকে, সেখানে শুধু মূলধন আর অতিরিক্ত মূলধন, এই যে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি, এই দুইটাই আসে স্থির পদ্ধতিতে। স্থির পদ্ধতির মূলধন হিসেবে শুধু এই দুইটাই আসবে, আর চলতি হিসাব নামে আরেকটা হিসাব থাকবে, সেগুলাতে এই বাকিগুলো আসবে। ঠিক আছে, এখন এটা আমি নর্মালি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে পরিবর্তন হবে, মানে প্রারম্ভিক আর সমাপনী সেম থাকবে না, সেজন্য এটার নাম পরিবর্তনশীল। পরিবর্তনশীল মূলধন পদ্ধতির ডেবিট দিকে কি কি আসে? উত্তোলন আসে, উত্তোলনের সুদ আসে, পণ্য উত্তোলন আসে, এটা হচ্ছে ডেবিট দিকে। ঠিক আছে, ডেবিট দিকে এগুলো। আচ্ছা, আর ক্রেডিট দিকে কি আসবে? ব্যালেন্স বিডি হিসেবে মূলধন হিসাবটা আসবে, প্রারম্ভিক মূলধনটা, এরপর অতিরিক্ত মূলধন বসাবো, এরপর মূলধনের সুদ বসাবো, বেতন বসাবো, কমিশন বসাবো, মুনাফার অংশ বসাবো। মুনাফার অংশ কোথা থেকে আসবে? লাভ লোকসান আবন্টন হিসাব থেকে আসবে, যেটা আমি মানে ভাগ করে দিয়েছিলাম সবাইকে, এই যে মুনাফার অংশ বা ক্ষতির অংশ। ক্ষতির অংশ হলে এটা এই সাইডে আসবে। আচ্ছা, তারপরে দেখো এখানে যদি ক্রেডিট সাইড বড় হয়, ডেবিট সাইড ছোট হয়, ব্যালেন্স শিট এখানে বসবে। আর যদি ডেবিট সাইড বড় হয়, ক্রেডিট সাইড ছোট হয়, তখন ব্যালেন্স শিট এভাবে এখানে বসবে। এটা তো আমরা জানি। তারপরে দোনো সাইড আমরা মিলিয়ে ফেলব। ঠিক আছে? আচ্ছা, সমাপনী মূলধনটা বের করে এরপরে দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, মূলধন হিসেবে কিন্তু ঋণের সুদ আসে না। এই যে ঋণের সুদ, এখানে দেখো বেতন আসছে, কমিশন আসছে, তাই না? এখানে কিন্তু ঋণের সুদ আসবে না। এই ঋণের সুদটা কিন্তু এই পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আসে না। তোমরা এই চার্টগুলো ভালোভাবে দেখে নাও এবং খাতায় তুলে ফেলবে। ঠিক আছে? আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক রিমাইন্ড করতে থাকবো। হ্যাঁ, এবং আর যদি আমাদের মনে না থাকে তখন পেজ টার্ন করে আমরা সেগুলো দেখে নিব, একটু বুঝে নিব, তখন আরও পারফেক্টলি এবং আরও স্ট্রংলি বুঝতে পারবা। আচ্ছা, তারপরে দেখো এখানে আরেকটা জিনিস আমি লিখেছি, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে এই যে মূলধন ও অতিরিক্ত মূলধন, যে কথাটা আমি বলেছিলাম, এই যে মূলধন ও অতিরিক্ত মূলধন, এটা নিয়ে হবে মূলধন হিসাব এবং বাকি অংশগুলো নিয়ে যাবে কি চলতি হিসাবে। কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে এই চলতি হিসাবে কিন্তু ঋণের সুদ আসে, এখানে মূলধন হিসেবে আসবে না। এখন তোমরা কোশ্চেন করতে পারো, ম্যাডাম কেন আসে না? কেন আসে না? কারণ মূলধন আর ঋণ এই দুইটার ভিতরে কিন্তু মৌলিক পার্থক্য আছে। এই মৌলিক পার্থক্যের জন্যই এই ঋণের সুদ কিন্তু মূলধন হিসেবে আসে না, কিন্তু চলতি হিসেবে তুমি আনতে পারবে। এটা আমরা অঙ্ক যখন করব তখন আরও বিস্তারিতভাবে বুঝবো। এখন তো এত কিছু বুঝতে পারবে না, কারণ মাত্র নতুন। আচ্ছা, তারপরে দেখো নেক্সট আরেকটা জিনিস করে রাখি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু খেয়াল করেছো ঋণের সুদ এনেছি, কোথাও ঋণ আনি নেই। দেখো, খেয়াল করে দেখো, এখানেও কোথাও ঋণ নাই, এখানে তো ঋণ আসার প্রশ্নই আসে না, এখানেও কিন্তু কোথাও ঋণ নেই। ঠিক আছে, এটা আসবে না। ঋণের জন্য আলাদা হিসাব তৈরি করতে হবে। ঋণের হিসাব মানেই তো হচ্ছে এটা খতিয়ানের মতো। তো এটা ঋণের প্রারম্ভিক ব্যালেন্স, মানে যেই টাকাটা ঋণ নিয়েছে সেটা ক্রেডিট দিকে বসাবো, এরপর ঋণের সুদটা বসাবো, বসানোর পর ব্যালেন্সটা বের করব। ঠিক আছে, মূলধন হিসেবে ঋণের সুদ আসে না, এটা আমি 3 বার লিখলাম, আর চলতি হিসেবে ঋণের সুদ আসে। ক্লিয়ার? তাহলে এই মূল যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু তোমরা মাথায় রাখবা। এখন আপাতত ভালোভাবে এই জিনিসটা বুঝে নাও, যখন অঙ্ক করব তখন কিন্তু অটোমেটিক্যালি তোমরা এগুলো আরও স্ট্রংলি বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের নেক্সট ক্লাসের জন্য আমি যে অঙ্ক শুরু করব সেটার জন্য অপেক্ষা করো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কখনো অঙ্ক দিয়েছি সেটা তো বুঝবা না। আচ্ছা, তো সাবস্ক্রাইব করার পর তারপরে নেক্সট নোটিফিকেশন বাটনটা তোমরা কি করবে, একটু ক্লিক দিয়ে রাখবা, তাহলে নোটিফিকেশন আসবে, তোমরা সেটা ওপেন করবা, তারপরে অঙ্কটা বুঝে নিবা। ঠিক আছে, তাহলে আরও ভালোভাবে বোঝার জন্য নেক্সট ক্লাসে জয়েন করবা ইনশাল্লাহ। আচ্ছা, তোমাদের সুবিধার্থে, মানে এই জিনিসগুলো যাতে আরও ভালোভাবে পারফেক্টলি বুঝতে পারো, সেজন্য কিন্তু এই প্রত্যেকটা পেজের স্থির ছবি আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা সেগুলো দেখে নিও। ওকে, আল্লাহ হাফেজ।